ক্লাস 12 তোমাদের ভূগোলের প্র্যাকটিক্যালের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক। সেখান থেকে আজকে তোমাদের আমি হচ্ছে এরকম যে ছক দিলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সেই ক্যালকুলেশনটা তোমাদের আমি আজকে দেখিয়ে দেবো। এই যে এরকম যে অঙ্কগুলো আছে, যে রাশিবিজ্ঞানের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করতে হয়, সেই টেবিলটা তৈরি করার অনেকগুলো রকমের অঙ্ক তোমাদের দেয়, অনেক টাইপের অঙ্ক দেয়। সেখানকে আজকে আমি একটা টাইপের অঙ্ক তোমাদের আমি দেখাবো। প্রত্যেকটা পার্টের মধ্যে আমি আলাদা আলাদাভাবে এই অঙ্কগুলো কেমন করে দেয়, যে সেটা আলাদা আলাদাভাবে দিয়ে দেবো, যাতে যেই রকমই এর থেকে অঙ্ক আসুক না কেন সেটা কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আজকে আমি তোমাদের শেখাবো এরকম ছক মতো দিলে সেটা কিভাবে দেয়। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমাদের যদি এরকম ছক মতো করে দেয় যে অঙ্ক, তখন সেভাবে কিভাবে ক্যালকুলেট করবে। আবার তোমাদের আমি পরের পার্টে দেখাবো এইভাবে ছক যদি না করে দেয়, শুধুমাত্র যদি এই সংখ্যাগুলো দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে তোমরা ছকটা করবে, সেই ক্যালকুলেশনটা কি করে করে। এই জন্য প্রত্যেকটা পার্ট আমি তোমাদের দেবো, সেগুলো ভালো করে দেখবে, জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা পেতে পারো। কারণ তোমাদের এই অঙ্কগুলো থেকে পুরো নাম্বার পাওয়া যায়, আর যেহেতু বিভিন্ন রকমভাবে দেয়, এই জন্য আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, কারণ অঙ্কগুলোর মধ্যে অনেক নিয়ম থাকে। যদি তোমরা একটু স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা ধরো, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রীর সংখ্যা। এটা তোমাদের বিভিন্ন রকম করে হচ্ছে দিতে পারে। ঠিক আছে, এখানে আমার ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে জনসংখ্যা থাকতে পারে। ঠিক আছে, বা এখানে অন্য কিছু থাকতে পারে। ধরো এই রকম দেওয়ার পরে তোমাদের যদি বলে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো, বা একটি পরিসংখ্যান বন্টনের একটা টেবিল তৈরি করো, তখন তোমরা সেটা কিভাবে করবে, সেখানে আজকে তোমাদের আমি ক্যালকুলেশন সমেত কিন্তু পুরোটা দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখে নাও। দেখো, এই ধরনের টেবিল যখন তোমরা অঙ্কন করবে, ঠিক আছে, প্রথমে কাজ হলো এটা তোমাকে দেখে নিতে হবে যে এটা ইকুয়াল ক্লাস আছে না আনইকুয়াল ক্লাস আছে। ইকুয়াল বা আনইকুয়াল ক্লাসটা কি, এই যে ধরো যে শ্রেণীর সীমানাটা, যেটা তোমাদের হচ্ছে আমি এই যে এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এটা প্রাপ্ত নম্বরে যে এত থেকে এত এরকম থেকে ভাবে দেওয়া রয়েছে, এটাকে বলছে হচ্ছে কি শ্রেণীর সীমানা। তোমাকে দেখতে হবে এই শ্রেণীর সীমানার যে গ্যাপটা প্রত্যেকটার ক্ষেত্রে একই আছে নাকি, সেটা তোমাকে করে দেখতে হবে। দেখো, এটাতে যদি আমি করে দেখি, ধরো এখানে আছে 400.5 থেকে আমি 300.5 বিয়োগ দিলাম, দেখলাম কত হলো 100। প্রত্যেকটা এইভাবে। তারপরটা দেখো হচ্ছে 500.5 বিয়োগ 400.5 কত হচ্ছে 100। এইভাবে যদি দেখো প্রত্যেকটাই যদি তুমি করো, তোমার পরীক্ষায় প্রত্যেকটা এরকম করে দেখবে, দেখবে যদি প্রত্যেকটা এরকম সেম বেরোচ্ছে, 100 গ্যাপ বা 90 গ্যাপ, 10 গ্যাপ, 20 গ্যাপ, যাই হোক, কিন্তু যতগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা যদি একই গ্যাপ হয়, তাহলে বুঝতে পারবে এটা ইকুয়াল ক্লাসে রয়েছে। ঠিক আছে, এটাকে যেটা হচ্ছে বড় মান সেটাকে বলা হয় আপার বাউন্ডারি বা ঊর্ধ্বসীমা, যেটা কম মান সেটাকে বলা হয় হচ্ছে কি লোয়ার বাউন্ডারি বা নিম্ন সীমা। ঠিক আছে, যখন এটা ইকুয়াল ক্লাস বা আনইকুয়াল ক্লাসে আছে নাকি সেটা বোঝার জন্য তোমাকে আপার বাউন্ডারি থেকে যদি তুমি লোয়ার বাউন্ডারি বিয়োগ করো, আর বিয়োগ ফলগুলো যদি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একই আসছে, তখন সেটা ইকুয়াল ক্লাস। আর যদি দেখো এটার মধ্যে 100, এটার মধ্যে 50, এটার মধ্যে 20, বা এটার মধ্যে আবার 100, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এটা কিন্তু আনইকুয়াল ক্লাসে রয়েছে। এই জন্য এই টেবিলটা তৈরির ক্ষেত্রে তোমাকে কিন্তু আগে দেখে নিতে হবে যে এটা ইকুয়াল ক্লাসে আছে না আনইকুয়াল ক্লাসে আছে। যদি ইকুয়াল ক্লাসে আছে তো টেবিলটা এরকম হবে, যদি আনইকুয়াল ক্লাসে থাকে সেক্ষেত্রে টেবিলটার মধ্যে আরও কিছু কলাম কিন্তু অ্যাড হয়। সেক্ষেত্রে ক্যালকুলেশনটা বা হচ্ছে এই টেবিল তৈরি করা প্যাটার্নটা কিন্তু একটু আলাদা হয়। এখানে আজকে তোমাদের আমি ইকুয়াল ক্লাসে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা কিভাবে তৈরি করে বা কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমি দেখাবো। পরের ভিডিওতে আমি তোমাদের আনইকুয়াল ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কি করে বার করে সেটা দেখাবো, প্লাস এরকম টাইপের অঙ্ক আরও কীভাবে দিতে পারে পরীক্ষায়, সবগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে আজকে দেখে নাও যে ইকুয়াল ক্লাসে, তাহলে বোঝা গেল যে ইকুয়াল ক্লাসে বুঝে নিতে গেলে যে কিভাবে টেবিলটা তৈরি করবে, কিভাবে বুঝবে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি বিয়োগ করে। আচ্ছা, এখানে দেখো প্রথমে লিখে নিয়েছি শ্রেণীসীমা পরিসংখ্যা, যেটা হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, প্রথম কলাম দুটো হবে সেটা। এখানে দেখো শ্রেণী সীমানা বলে কোয়েশ্চেনে দেওয়া থাকবে না, কিন্তু এত থেকে এত এরকম যখন দেওয়া থাকবে, সেটার হেডিং যাই হোক না কেন তোমাকে বুঝে নিতে হবে এটি শ্রেণীসীমা। আর পরে যে সংখ্যাটা থাকবে এটা তোমাকে বুঝে নিতে হবে, শ্রেণীসীমানার পরেই আছে পরিসংখ্যা, তার মানে এই যে এত থেকে এত নম্বরের মধ্যে কতজন ছাত্রছাত্রীর নাম্বার পেয়েছে সেটা হচ্ছে এদের পরিসংখ্যা। এই জন্য দেখো এটাকে লিখে রয়েছে পরিসংখ্যা, যে ছাত্রছাত্রীর সংখ্যা, মানে
এখানে যে তখন হেডিংটা থাকবে পরিসংখ্যা বলে লিখে সেইটা হচ্ছে লিখবে, ঠিক আছে। আর এটা ধরে নেবে এফ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, ওই জন্য শর্টে লেখা হয়েছে এটা এফ। এটা এই জন্য কোশ্চেনে যেই দুটো দেবে পরপর হচ্ছে দুটো কলামে সেটা লিখে নেবে। পরে আছে দেখো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা কেন লিখে নিতে হবে, কারণ এটা যেহেতু আমি ইকুয়াল ক্লাস করছি না আনইকুয়াল ক্লাস করছি, সেটা কি করে বুঝবে, এই জন্য দেখে নিতে হবে। দেখো এখানে যখন আমি তোমাদের দেখিয়েছি আপার বাউন্ডারি বা লোয়ার বাউন্ডারি বিয়োগ করে প্রত্যেকটা কিন্তু 100, ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষার সময় নিজেদেরকে করে দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে নিলাম প্রত্যেকটা 100, তার মানে এটা ইকুয়াল ক্লাসে হলো। নেক্সট আছে কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু বা এটাকে আমরা ক্লাস মার্কও বলি, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে বার করবে, দেখো এটা বার করার নিয়ম হলো আপার বাউন্ডারি, কারণ এই যে শ্রেণী সীমানা যেটা বড় মান সেটাকে বলে আপার বাউন্ডারি বা ঊর্ধ্বসীমা, ছোটোটাকে বলে হচ্ছে লোয়ার বাউন্ডারি বা নিম্ন সীমা। 0.5 যোগ লোয়ার বাউন্ডারি ডিভাইডেড বাই 2 কত হলো 350.5, 350.5। এবার দেখো এটা আমি তোমাদের মধ্যবিন্দু বার করার নিয়মটা কি বললাম, এখানে তোমরা সূত্রটা লিখে নাও। মধ্যবিন্দু বার করার নিয়ম, ঊর্ধ্বসীমা শ্রেণীসীমা প্লাস নিম্ন শ্রেণীসীমা ডিভাইডেড বাই 2। এবার দেখো প্রত্যেকটা ঠিক তোমাদের এইভাবেই কিন্তু বার করতে হবে। এখানেও তাই এটা যোগ এটা ডিভাইডেড বাই 2। তবে এটা তোমাদের তাড়াতাড়ি করার আরেকটা হচ্ছে সহজ নেওয়া, সেটা যদি একটু মাথা খাটাও তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে আমি মধ্যবিন্দু বা আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি যোগ করে 2 দিয়ে ভাগ করে পেয়েছে 350.5। এবার দেখো এটা যেহেতু ইকুয়াল ক্লাস, তার মানে প্রত্যেকটার মধ্যেই গ্যাপ থাকবে 100। তাহলে আমি বারবার সময় নষ্ট করে এটার সঙ্গে এটা যোগ করে ডিভাইডেড বাই 2 না করে, এটা যেহেতু ইকুয়াল, এটা কিন্তু শুধু ইকুয়াল ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য এখন যেটা বলছি, সেক্ষেত্রে প্রত্যেকটার সঙ্গে 100 যোগ করলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তার মানে দেখো যেহেতু প্রত্যেকটা শ্রেণী ব্যবধান 100 করে গ্যাপ আছে, তাহলে 350-এর পর 100 করলে কত হয় 450.5, এটার সঙ্গে 100 যোগ করলে কত হয় 550.5, এটার সঙ্গে যদি আমি 100 যোগ করি 650.5, এটার সঙ্গে আবার যদি 100 যোগ করি 750, আবার এটার সঙ্গে যদি 100 যোগ করি 850.5, এটার সঙ্গে যদি যোগ করি 950.5। দেখো এটা যদি তুমি যোগ করো তাই হবে, এই যে 500.5 যোগ 400.5 ডিভাইডেড বাই 2, দেখো 450.5। এটা হচ্ছে একটু তাড়াতাড়ি করার জন্য একটু বুদ্ধি খাটিয়ে এটা করবে, কিন্তু এটা কিন্তু যদি আনইকুয়াল হয় সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কেন প্রযোজ্য না, কারণ যখন এটা আনইকুয়াল হবে প্রত্যেকটার গ্যাপ তো সমান হবে না, কোনোটার 100, কোনোটার 50, কোনোটা 20 এরকম, তখন তো আর সমানভাবে আমি তো 100 বাড়িয়ে নিতে পারবো না। তখন কিন্তু তোমাকে এই প্রত্যেকটা নিয়ম অনুযায়ী ওখানেও মধ্যবিন্দু বার করার নিয়ম একই, ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ডিভাইডেড বাই 2। তখন কিন্তু প্রত্যেকটার কিন্তু তোমাকে খাটনি করেই কিন্তু ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ডিভাইডেড বাই 2 করতে হবে। শুধু ইকুয়ালের ক্ষেত্রে একটু যদি আমরা এইভাবে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা হলো, এবার দেখো মধ্যবিন্দুকে আমরা ধরে নিয়েছি কি এক্স, ঠিক আছে, আর এদিকে পরিসংখ্যানটা যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়াই ছিল সেটাকে ধরে নিয়েছিলাম এক্স। পরেরটা দেখো কি আছে এফ ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এফ ইন্টু এক্স মানে এইটা গুণ এটা, তাহলে এইটা গুণ এইটা মানে প্রত্যেকটা আমরা তাই করব। দেখো তার মানে 42 গুণ 350.5, তাহলে কত হচ্ছে 147/1। তাহলে এখানে লিখে নিই 147/1 হলো। এইভাবে প্রত্যেকটা গুণ করতে হবে। পরেরটাও দেখো আছে 61 ইন্টু এখানে আছে 450.5, এটা লিখে নিলাম। এখানে দেখো এটা বেরোচ্ছে, হ্যাঁ তাহলে এটা লিখে নিই 27480.5। তাহলে এটা আমি এখানে পরপর এটা গুণ করে বসিয়ে দিই।
দেখো এখানে হচ্ছে আমি সবগুলো গুণ করে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পরিসংখ্যা আর হচ্ছে মধ্যবিন্দুটা গুণ করে বসিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যান বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই ক্রমযৌগিক পরিসংখ্যান বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির হচ্ছে দুটো ভাগ থাকে, একটা কি লেস দ্যান টাইপ আর একটা হলো মোর দ্যান টাইপ, মানে কি নিম্নতর ক্রমযৌগিক আর একটা হচ্ছে উচ্চতর ক্রমযৌগিক। এটা কিভাবে হচ্ছে মানটা হিসাব করবে দেখো। প্রথমে আছে দেখো নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যান। নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যানের ক্ষেত্রে দেখো যখন করবে এই যে পরিসংখ্যানটা রয়েছে এখানে, ঠিক আছে, এই প্রথম পরিসংখ্যানটা ঠিক এখানে লিখবে। একদম প্রথমে যেটা থাকবে এখানে যেমন 42 আছে, আমি লিখলাম হচ্ছে 42। এবার কি করবে প্রত্যেকটার সঙ্গে ঠিক পরেরটা যোগ করে করে এখানে লিখবে। প্রথমে যেটা থাকবে পরিসংখ্যান নিম্নতর ক্রমযৌগিক মানে পরিসংখ্যানের প্রথম মান হবে সেটা। এবারে এই 42-এর সঙ্গে এটাকে যোগ করব, করে এখানে লিখব। দেখো তার মানে কি পরেরটার সঙ্গে যোগ করে করে সেটা হচ্ছে লিখতে হবে। দেখে নাও, দেখো এখানে আছে 42, তারপরে দেখো আছে প্লাস 61 হলো, তাহলে কত হচ্ছে 103। এখানে লিখলাম 103। তারপরে দেখো 103-এর সঙ্গে যদি হচ্ছে এবার কোনটা যোগ হবে, এই যে এটা যোগ হবে, এটার সঙ্গে এটা যোগ হয়েছে, এবার হচ্ছে এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে 103-এর সঙ্গে যদি 57 যোগ করা যায় তাহলে কত হচ্ছে 160। এটা গেল। এবার 160-এর সঙ্গে এই যে 41 যোগ হবে, 160-এর সঙ্গে যদি 41 যোগ করা যায় তাহলে হবে কত 201। তারপর 201-এর সঙ্গে 32টা যোগ হবে, তাহলে কত হচ্ছে 233। তারপর দেখো এই 233-এর সঙ্গে যদি আবার 23 যোগ করা হয় তাহলে হবে 256। আবার 256-র সঙ্গে যদি 7 যোগ করা যায় তাহলে কত হবে 263 হলো। তাহলে এটা গেল নিম্নতর ক্রমযৌগিক, যেটা একদম পরিসংখ্যানে থাকবে সেটাই নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যানে প্রথমে লিখবে। তারপরে যেটা আছে এইভাবে হচ্ছে যোগ করতে করতে এরকম বসাতে বসাতে যাবে। এরপর ধরো উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যান। দেখো নিম্নতরর সময় আমরা উপরের মানটা পরিসংখ্যান থেকে সেমটা লিখেছি, এবার হচ্ছে নিচ থেকে মানে হচ্ছে যোগ করতে করতে যাবো। তাহলে নিচ থেকে যদি যোগ করতে করতে যাই তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যান রেখা একদম নিচের দিকে যে মানটা রয়েছে সেটা আমরা এই উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যানের আমরা নিচের হচ্ছে রোটার মধ্যে লিখলাম। ঠিক আছে, এখানে যেমন উপরে লিখেছি উপর থেকে যোগ করতে করতে গেছি, এটা হচ্ছে নিচে লিখবো, নিচ থেকে এবার যোগ করতে করতে যাব। তার মানে 7-এর সঙ্গে যদি 23 যোগ করি তাহলে হচ্ছে কত 30। এবার 30-এর সঙ্গে আবার 32 যোগ হবে তাহলে হচ্ছে 62। আবার 62-র সঙ্গে 41 যোগ হচ্ছে তাহলে 103। আবার 103-র সঙ্গে যদি 57 যোগ করি তাহলে কত হচ্ছে 160। আবার 160-র সঙ্গে যদি 61 যোগ করা যায় তাহলে হচ্ছে 221। আর 221-এর সঙ্গে যদি 42 যোগ করি তাহলে হচ্ছে 263। এবার দেখো এইখানে এইটার উপরের মান আর এইটার হচ্ছে নিচের মান কিন্তু সবসময় কিন্তু একই হবে। যদি দেখো যে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যানের উপরের মান আর নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যানের নিচের মান এক হচ্ছে না, তাহলে বুঝতে পারবে এখানে যোগ করতে কোথাও হয়তো তোমাদের ভুল হয়েছে যার জন্য মিলছে না। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে যে ইকুয়াল ক্লাসের মধ্যে কিভাবে হচ্ছে পরিসংখ্যান মধ্যবিন্দু বার করে বা ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে নির্ণয় করে। ঠিক আছে, তোমাদের পরের ভিডিওতে মিন মিডিয়ান মোড কিভাবে ক্যালকুলেশন করে সেটা হচ্ছে তোমাদের দেখিয়ে দেবো। আর হচ্ছে এই অঙ্কগুলোর ওপর থেকে যে বিভিন্ন ভ্যারাইটিস রকমের দেয় সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টে দেখিয়ে দেবো। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আরেকবার দেখে নাও, কিন্তু স্কিপ করে কেউ দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তোমাদের পরের পার্টে মিন মিডিয়ান মোডের ক্যালকুলেশন প্লাস অন্যান্য ভিডিওগুলো দিয়ে দেবো, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও পাবে। আর এগুলোতে কিন্তু পুরো নাম্বারই কিন্তু পাওয়া যায় যদি পুরোপুরি তোমরা ঠিকঠাকভাবে এভাবে করতে পারো।